একদম ঠিক আছে কাজের কাজ করে একটু ছবি তুলতে বলি। নমস্কার। থ্যাংক ইউ। লাইভের মাঝে ঢুকো না। আমার এয়ারপোর্টকেও দিচ্ছে। নাও ক্যারি অন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদের এই পজিটিভ বার্তাকে দেওয়ার জন্য। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। কারণ আপনারা যারা রয়েছেন ক্যামেরার ওপারে, আপনারা না থাকলে কিন্তু আমাদের পজিটিভ বার্তা কোনোভাবেই সম্ভব হতো না এতটা দূর এগোনো। আপনাদের অসংখ্য আবারও ধন্যবাদ, আপনারা এসছেন আমাদের ডাকে। এবং আপনাদের বলি যে আমাদের এই পজিটিভ বার্তার মূল লক্ষ্যই হলো সমাজে ইতিবাচক বার্তা পৌঁছানো। সমাজটা কত সুন্দর, কতটুক কি করা যায়, আমাদের সমাজে ভালো কি করা যায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা কিন্তু প্রতিনিয়ত সেটার জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা পজিটিভ বার্তা। এবং এখনকার যে আমাদের ইতিবাচক ভাবনা থেকে আমরা কিন্তু নেতিবাচক ভাবনাটাই বেশি চর্চা করছি এখনকার যুগে। আমাদের পজিটিভ জিনিসটা কমে আসছে আস্তে আস্তে, কারণ মোবাইলটা খুললেই আমরা খারাপ কিছু দেখতে পাই সবার আগে, ভালো কিছুর আগে। তো আমরা সবসময় চাই পজিটিভ বার্তা যেন সবসময় ইতিবাচক ভাবনার মধ্যে দিয়ে আমরা যেতে পারি এবং সমাজে যেন আমরা ভালো কিছু আমরা দিতে পারি। এবং আজকে আমাদের যে মূল উদ্দেশ্য, আমাদের এই অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্য, সুস্থ এবং উন্নত সমাজ কী করে গঠন করা যায়। এবং আজকে আমাদের যে এই আলোচনা সভা, সেটার আজকে মেইন সঞ্চালনা যেই করবেন উনি হলেন অলোক দাস স্যার। স্যারের সঞ্চালনায় আজকে আমাদের এই অনুষ্ঠান চলবে। এবং আপনারা অবশ্যই চোখ রাখুন আমাদের এই পজিটিভ বার্তার ফেসবুক লাইভে। এবং আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কমেন্ট কিন্তু আমাদের খুব প্রয়োজন। তো স্যারকে বলবো স্যারের অনুষ্ঠান শুরু করার জন্য। অসংখ্য ধন্যবাদ। প্রথমেই বলি, পজিটিভ বার্তা যেটা বলে গেলেন এইমাত্র, পজিটিভ বার্তা দেওয়ারই চেষ্টা হবে আজকের আলোচনায়। কারণ রাজ্যের বিভিন্ন স্তরের দিকপালদের নিয়ে আমরা আলোচনা করছি। কারণ সমাজটা যখন আমরা দেখি তার অনেকগুলি ধারা, সেই ধারাগুলিকে একত্রিত করে আমাদের এই আলোচনাকে যদি আমরা সমৃদ্ধিত করতে পারি, তবেই মনে হয় আমরা প্রকৃত নির্যাসটা সমাজকে দেওয়ার একটা চেষ্টা করতে পারবো। তার আগে কোনো একটি অংশকে হয়তো আমরা খুব বেশি এগিয়ে রাখবো। তো আমার যেটা মনে হয়, আমি আমার আলোচনা যেই জায়গার থেকে, সেটা হচ্ছে যে মূলত সমাজ বলতে যেটা বোঝায়, সেই সমাজ আমরা সকলেই সামাজিক জীব। নাগরিক সমাজ, আজকের যেটা প্রসঙ্গ, যে নাগরিক প্রয়াস হবে কিসের জন্য? একটা সুস্থ উন্নত সমাজ গড়ার জন্য। তো এই সুস্থ এবং উন্নত সমাজ গড়ার ক্ষেত্রে যেটা সর্বপ্রথম প্রয়োজন নাগরিকদের, তাদের দায়িত্ব, কর্তব্য, নিষ্ঠা এবং একে অপরের প্রতি সহনশীলতা, সৃজনশীলতা, এই রেখাগুলিকে মেনটেন করা। এটা আমার যতটুকু চেতনার মার্গদর্শন সেই অনুযায়ী। কিন্তু আমরা চাইছি এই আলোচনার আজকে যারা রয়েছেন, প্রথমেই পরিচয় করিয়ে দিই। আজকের আমাদের আমন্ত্রণে যিনি সাড়া দিয়েছেন, এ রাজ্যের অত্যন্ত গুণী মানুষ, সকলে চেনেন, রিটায়ার্ড জাস্টিস হাইকোর্টের, এবং বর্তমানে তিনি হিউম্যান রাইটস কমিশন ত্রিপুরার চেয়ারপারসন। অত্যন্ত নমস্কার জানাই আপনাকে স্যার। আমাদের সঙ্গে রয়েছেন, আমার পাশেই বসে রয়েছেন শ্রীমতী পুষ্পিতা চক্রবর্তী। তিনি সমাজের আরেকটা দিক, যেখানে আমরা
সঙ্গীতকে প্রাধান্য দেই এবং একটা সময় আমরা বিনোদনের জন্যও রাখি, সেই জায়গায় একজন কিংবদন্তি শিল্পী এই রাজ্যের সকলের চেনা মুখ। সঙ্গে সঙ্গে উনি একজন আইন বিশেষজ্ঞ। তো সব মিলিয়ে উনাকে আমাদের পছন্দের তালিকা, অতিথির তালিকা আজকে আমরা এনেছি, ওনার থেকেও শুনবো। আর আরেকজন যারা ভগবান বলে পরিচিতি পায়, সেই ভগবান যারা আমাদের অসুস্থ হলে পরে রোগ নির্ণয়ের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করে থাকেন, ডক্টর অরূপ রায় বর্মন এ রাজ্যের একজন বিশিষ্ট ক্যান্সার স্পেশালিস্ট। আমরা আজকে আলোচনাকে ওইভাবে একে অপরের পাশ কাটিয়ে ওনাদের ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দিয়ে আমরা আলোচনা করব। আলোচনার ভালো দিক খারাপ দিক বিশ্লেষণ করবার গুরু দায়িত্ব আপনাদের। আপনারা আমাদের এই প্রোগ্রাম সরাসরি আপনাদের টিভির পর্দায় দেখুন, ফেসবুকে দেখুন, ইউটিউবে দেখুন এবং আপনাদের পছন্দের কথা ওখানে লিখুন। যেখানে ভুল হচ্ছে আমাদেরকে সমঝে দিন, যাতে আমরা পরবর্তীতে সেই জায়গাগুলি সঠিক মার্গদর্শনে নিয়ে আসতে পারি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক বন্ধু, আপনারা এখন থেকে আমাদের অতিথিদের আলোচনার প্রতি নজর দিন এবং এই নজর আপনার আগামী জীবনের জন্য পাথে হয়ে থাকবে বলে আশা রাখি। প্রথমেই আমি আমাদের স্যার অরিন্দম লোধ স্যারের কাছে যাব, যিনি রাজ্যের ত্রিপুরা রাজ্য হিউম্যান রাইটস কমিশনের বর্তমান চেয়ারপারসন এবং একজন অত্যন্ত গুণী জাজ আমরা জানি, জাস্টিস। ওনার কাছেই প্রথমে মাইক্রোফোনটা দেবো। স্যার, আপনি কিছু বলুন। সুস্থ উন্নত সমাজ গঠনে আমরা যে প্রয়াসটা নিয়েছি। আমি প্রথমেই পজিটিভ বার্তা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সভার আয়োজন করার জন্য, যেখানে পজিটিভ কিছু আলোচনা হবে। নামই পজিটিভ বার্তা, নামটা অনেকটা সিগনিফিকেন্স বিয়ার করে। নেগেটিভ বার্তা দিতে ওনারা রাজি নন, সবসময় পজিটিভিটি নিয়ে চলবেন। তো পজিটিভিটি না থাকলে সমাজের উন্নতিও করা যায় না। একটা সুস্থ সুন্দর সমাজ গড়তে হলে আমাদের পজিটিভ অ্যাটিটিউডই থাকা দরকার। তো আমি যেটা টপিকে আসি, একটা সুস্থ সমাজ গঠনে আমরা যে এই দেশের নাগরিক, কি কর্তব্য আমাদের আছে, কি অধিকার আছে। তো আমরা এই সমাজে আমাদের স্বাধীনতার পর কেবলই আমরা দেখেছি যত দিন যাচ্ছে আমরা আমাদের অধিকার সম্বন্ধে প্রচণ্ড ওয়াকিবহাল, কিন্তু আমাদের কি কর্তব্য বা আমাদের কি দায়িত্ববোধ আছে দেশের প্রতি, রাজ্যের প্রতি, সমাজের প্রতি, সেটা আমরা ভুলে যাচ্ছি। এবং আমি যদি রাস্তায় বেরোই, আমি দেখতে পাই কিভাবে সামাজিক আমাদের অবনতি হচ্ছে। আমরা বর্তমানকালের ছেলেমেয়েরা দেখছি পার্কে বসে ড্রাগ নিচ্ছে, রাস্তায় গলিতে গলিতে ড্রাগ নিচ্ছে। এরকম চলতে থাকলে কিভাবে একটা রাজ্যের বা দেশের বা সমাজের উন্নতি হবে? তো আমি প্রথমেই আমার ভাই বোন যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান রাখব, একটা সুস্থ সমাজ আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি। আপনারা আমাদের রাজ্যের, আমাদের দেশের ভবিষ্যৎ। আপনাদের দিকে দেশ তাকিয়ে আছে, এই রাজ্য তাকিয়ে আছে। সুতরাং আমরা যেটা করব সমাজের ভালোর জন্য করব। এইসব আমরা বর্জন করে কিভাবে একটা সুস্থ সমাজ আমরা গড়ে তোলা যায়, সেই প্রচেষ্টা আমাদেরকে নিয়োজিত করতে হবে এবং আমরা আরও এগিয়ে যাব। তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের রাজ্য এগিয়ে যাবে, আমাদের দেশ এগিয়ে যাবে। একটা সুস্থ সমাজ আমরা দিতে পারব।
তো সুস্থ সমাজ, আমরা বলি সুস্থ সমাজ, কিন্তু সুস্থ সমাজ করতে হলে কি করতে হবে? আমাদের সংবিধান কি বলছে? সংবিধান একটা সুস্থ সমাজের দিকে আমাদের দিশা দেখিয়েছে যারা সংবিধান প্রণেতারা। কিন্তু আমরা সেই সংবিধানের যে মূল উদ্দেশ্য, সেই যে সংবিধান যে কি বলতে চেয়েছে, অবজেক্ট অফ আওয়ার কনস্টিটিউশন, আমরা কি সেটা পালন করছি? সেদিকে এগিয়ে যাচ্ছি? আমরা সংবিধানের আমরা কটা উপধারা সম্বন্ধে আমাদের কজনের অভিজ্ঞতা আছে, বা আমরা পড়াশোনা করি বা চর্চা করি? আমরা আজকের সংবাদপত্র খুললে দেখি কেবল সমালোচনা, নেগেটিভ প্রচার, কিন্তু সেটা আমাদের সংবাদপত্রের দায়িত্ব কি সেটা আমাদের চিন্তা করতে হবে। পজিটিভ বার্তা, একটা পজিটিভ অ্যাটিটিউড, আমি আগেই বলেছি, খুব ভালো টপিক আপনারা বেছে নিয়েছেন। আমি একটা সুন্দর এক কথা দু কথায় বলে দিচ্ছি, এই সমাজের যদি সুস্থতা শৃঙ্খলা আনতে হয় তাহলে আমাদের মরালিটি, আমাদের যে নৈতিকতা, নৈতিক চরিত্র, কনস্টিটিউশনাল মরালিটি যেটা বলে, সেটাকে আমাদের রপ্ত করতে হবে। আমাদের আত্মসমালোচনা করতে হবে এবং আমাদের যেটা নেগেটিভ দিক আছে সেটাকে বর্জন করে, সেটাকে ফেলে রেখে আমাদের পজিটিভ দিকে এগোতে হবে। আমরা রাস্তায় বেরোলে রাস্তার প্রতিটি নিয়ম কি আমরা মেনে চলি? না, মেনে চলছি না। ট্রাফিক, আমি এক্ষুনি আসছিলাম, রাস্তার মাঝখানে অটো দাঁড়িয়ে আছে, রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়িয়ে আছে, দামি দামি গাড়ি দাঁড়িয়ে আছে। দামি গাড়িগুলো কার? এডুকেটেড সমাজের যারা প্রতিষ্ঠিত, ওনাদেরই এই দামি গাড়ি, নাহলে তো আর হবে না। 15 লাখ 20 লাখ টাকার গাড়ি তো একটা সাধারণ লোক করতে, একটা অটো বা একটা টমটম চালায়, উনি দাঁড়িয়ে থাকা আর আমি দাঁড়িয়ে থাকা রাস্তার মাঝখানে ব্লক করে জনসাধারণের অসুবিধা করে, এটা কি কাম্য? এটা কাম্য নয়। সুতরাং আমি বলছি, নৈতিকতা দিকে আমরা নৈতিক চরিত্র আমাদের অনেক উন্নতি করতে হবে তাহলে। এবং বর্তমান যে শিশুরা আছে, যে শৈশব কাটাচ্ছে, এখন থেকে এই শিক্ষা আমাদের দেওয়া উচিত। যারা বাবা মা আছেন সবার প্রতি আমার অনুরোধ, আহ্বান, আমরা সংবিধানটা ধীরে ধীরে বাচ্চাদের আস্তে আস্তে সহজভাবে আমরা বোঝানোর চেষ্টা করি। আমাদের যে প্রিয়েম্বুল আছে, এগুলো আমাদের জানা উচিত ছোট বয়স থেকেই, তাহলে একটা সুস্থ, একটা স্বাভাবিক, একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ আমরা দিতে পারি। আমি এখন এখানেই শেষ করছি, দেখি আমার পরবর্তী বক্তারা কি বলেন। অতীব সুন্দরভাবে জাস্টিস সাহেব কথাটা বললেন, অত্যন্ত সুন্দরভাবে। যে লাস্ট প্যারাটা যেটা উনি তুলেছেন, যে আমরা ছোটবেলায় মার কাছেই পড়াশুনো করে থাকি, অনেক শিক্ষা আমরা পরিবার থেকেই প্রথমত পাই। সেখানে যদি আমরা প্রথম দিন থেকেই কাকে কি, যে বংশ পরিচয়ের ক্ষেত্রেও যখন আমরা বলি উনি পিসি, উনি কাকা, এই পরিচয়গুলি কিন্তু তাকে জানিয়ে দেওয়া হতো। ঠিক কোন কোন জায়গাগুলি আমরা লালন করব, কোন কোন জায়গাগুলি আমরা লালন করব না, এই জায়গাগুলি যদি সংবিধানের ধারার মতো সঠিক নির্ণায়ক ভূমিকাগুলি যদি নিতে পারতেন মা বাবারা, অভিভাবকেরা, তাহলে কিন্তু আজকের সমাজ, যেটা বললেন যে ড্রাগে এডিক্টেড হয়ে বিভিন্ন জায়গায়, এটা মানে চূড়ান্ত অবক্ষয়ের জায়গার দিকে আমরা যাচ্ছি। আগামী প্রজন্ম তাকে রক্ষা করার জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তেই হবে। এবং আমি বলবো, আমার ছোট্ট জ্ঞানে বলবো যে একটা মিশন এর জন্য হওয়া উচিত। মিশন মিন্স রামকৃষ্ণ মিশন বা অমুক না, মিশন ইজ উদ্দেশ্যকে সফল করবার জন্য শেষ পর্যন্ত যেই সংযমী ভূমিকা নেওয়া উচিত, সেই মিশন পালন করা উচিত নাগরিক সমাজের। এবং আমরা যেখানে দেখব, আমরা আজকে একটু মানে বলতেই হয়, আমরা বহু নাগরিক আছি, সবার কাছে ভালো থাকতে চাই,
চাই না ঝঞ্ঝাটে নিজেদেরকে জড়িত করতে, কিন্তু কখনো কখনো পাড়ার বয়স্ক মানুষরাও যদি ছোটদের এক দুটো বকা বা একটু চোখরাঙানি দেয় তাহলে কিন্তু কিছুটা কাজ এগিয়ে যায়, বন্ধ হয়। আমার মনে হয় পরবর্তী বক্তা আমি ডাক্তারবাবুর কাছে যাব, ড্রাগ নিয়ে আলোচনা খানিকটা হয়েছে, আপনি করুন, তারপরে আমি পুষ্পিতা ম্যামের কাছে আসবো, আবার যাবো স্যারের কাছে। তো আমি প্রথমেই আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য, পাশাপাশি আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি পজিটিভ বার্তা একটা দিতে চাই, যেটা আমরা প্রায়ই দেখি সমাজে, ক্যান্সার নিয়ে, এল্ডারলি কেয়ার নিয়ে, প্যালিয়েটিভ কেয়ার নিয়ে। সেখানে আমি আমার অভিজ্ঞতা আমার যে ছোট্ট অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে আমি বলবো যে আমাদের কিন্তু সমাজের মধ্যে কি হচ্ছে, উনি যে অ্যাঙ্গেল থেকে বললেন যে পারস্পরিক যে দায়িত্ববোধ, তো সেই জায়গাতে আমরা এল্ডারলি কেয়ারে যারা বয়স্ক আছেন তাদের জন্য কিন্তু আমরা খুব একটা কিছু করতে পারছি না বা সচেষ্ট থাকছি না। আমরা প্রায়ই যখন দেখি রোগীদেরকে, তারা অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আমাদের কাছে আসেন এবং আসার পর তো তারা তাদের পরিবারবর্গরা দাবি করেন মুহূর্তের মধ্যে সুস্থ করে দেওয়া যায় কি না। তো মাঝে মাঝে আমি বলি যে ওনার যে একজন বয়স্ক লোক, 70 বছরের বয়স্ক লোক, ওনার ওজন কত হতে পারে? নিশ্চয়ই সেটা 30 কেজি হয় না, সেটা একদিনে হয়নি। তো সেটা হচ্ছে দীর্ঘদিনের যে পারিবারিকভাবে একজন বয়স্ক লোক অবহেলিত হয়েছেন এবং উনি খেতে পারেননি, বহুদিন থেকেই ওনার এই সমস্যাটা রয়েছে। তো আমি পজিটিভ বার্তা এই বিষয়ে একটা দেব যে আমাদের কিন্তু এখানে একটা কর্তব্য রয়েছে সামাজিকভাবে। সুস্থ সমাজে আমরা বয়স্ক লোকদের বাদ দিয়ে করব সেরকম কিন্তু কোনো গাইডলাইন এখনও বা কারোর কোনো পরামর্শ আসেনি আমাদের কারোর কাছে যে যত বয়স হবে আমরা তাদেরকে বাদ দিতে থাকবো। বরং এখন পর্যন্ত যে আমাদের কনভেনশনাল যে গাইডলাইন বা কনভেনশনাল যে চিন্তাধারা রয়েছে তাতে বয়স্ক লোকদের জন্য যথেষ্ট পরিমাণ সম্মান আমাদের দেশে বহু প্রাচীনকাল থেকেই রয়েছে। তো সেই জায়গাতে একটু এড করে দেওয়া বয়স্ক লোকদের জন্য সামান্য একটু সময় আমাদের খরচা করতে হবে। আর দ্বিতীয়ত আমি বলবো যে আরেকটা টপিক যেটা নিয়ে আমি খুব কাজ করি সেটা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। সেখানে হচ্ছে আমরা দেখি অধিকাংশ রোগীদেরকে বিভিন্ন রোগে, সেটা HIV হোক, ক্যান্সার হোক, অথবা হ্যাপাটাইটিস হোক, অথবা যদি হার্টের কোনো রোগ, আমরা দেখি এই যে মানুষগুলোকে অনেকটা দেরিতে আমাদের কাছে আনা হয়। তো আমি কোনো রকমভাবে এই ব্যাপারে বিতর্কিত বা দোষারোপ করছি না কাউকে, কিন্তু পজিটিভ বার্তা আমি দিতে চাই যে সাধারণভাবে আমরা সবাই কিন্তু রোগগুলির সম্বন্ধে আগেই জানি যে আমার কাকা বা আমার যে পরিচিত ভদ্রলোক বা আমার ভাই, আমার বোন, উনি এই রোগে ভুগছেন। কিন্তু এই রোগে ভুগছেন জানা সত্ত্বেও আমরা করি কি আমাদের ধারণাটাকে আমরা নিজের মনেই রাখি এবং স্বাস্থ্যকর্মীর কাছে আসি না। যার ফলে আমি দেখি যে সমাজের মধ্যে একটা বিশাল সংখ্যক লোক বাতিল হয়ে যাচ্ছেন দিনের পর দিন, যাদের আদারওয়াইজ প্রোডাক্টিভিটি ছিল। তো সুস্থ সমাজ গড়তে গেলে আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে। আমরা সুস্থ সমাজে যদি মনে করি শুধুমাত্র সবল শক্তিমান লোকরাই থাকবেন, তাহলে আমার মনে হয় আমাদের একটা ভুল হবে। কেননা সমাজে যারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন সে এরকম নয় যে তারা মানসিকভাবে সক্ষম নন। তো আমরা অনেকেই দেখেছি, আমার যারা শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা এখানে রয়েছেন, তারা নিশ্চয়ই দেখেছেন যে যখন স্ট্রোক হয়, সিভিএ, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টের পরে একদিক প্যারালাইসিস হয়ে যায়, সেই সব রোগীদেরকে বা বাড়ির মধ্যে অনেকে খুব সুন্দর করে রাখেন। কিন্তু এরকম অনেক রোগীকেও আমরা দেখি বাড়িঘরের লোকজন তাদেরকে বাতিলের পর্যায়ে তাদের বেডসোর হয়ে যায়, বিছানাতে পড়ে থাকে। তো এইগুলি নিয়ে আজকাল আমরা ভাবছি যে সমাজের যে এল্ডারলি কেয়ার, প্যালিয়েটিভ কেয়ার, সেগুলোর দিক থেকেও কিন্তু সমাজের ওই লোকগুলিকে আমাদের কাছে রাখতে হবে। তারপরে আমি ক্যান্সারের আমার একজন বন্ধু, আমি আরেকটা সম্মেলনে যখন ছিলাম তখন বলছিলেন যে ওনার এক বন্ধুর ক্যান্সার হয়েছে, ওনার মুখে ক্যান্সার হয়েছে। উনি কারোর বাড়িতে গেলে উনি চা খেতে চান না, কেউ অনেক সময় চা দিলে পরে ওরা আবার ওনার পেছনে উনি বেরোবার সঙ্গে সঙ্গে কাপটা ভেঙে ফেলে দেন।
তো এই যে আমাদের যে কতগুলো মানসিকভাবে আমাদের যে ভুল ধারণা রয়েছে যে ক্যান্সার ছোঁয়াচে রোগ, অথবা পরিবারের কারোর ক্যান্সার হলে যে ওই ওই লোকটাকে বর্জন করে চলতে হবে, লোকটাকে অ্যাবান্ডন করতে হবে, এবং ব্যথার জন্য যখন উনি চিৎকার করবেন ওষুধের জন্য, তখন আমরা বলবো যে এটা তোমার কর্মফল, ভাগ্যফল। এইগুলো থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। মিথ অথবা আমাদের যে ট্যাবু যেগুলো রয়েছে মনের মধ্যে, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। আর এখানে পজিটিভ বার্তার সঙ্গে আমি আরেকটা তৃতীয় এবং শেষ বার্তা দিতে চাইব, যে মহিলাদের ক্ষেত্রে আমি যে আমার যে উপলব্ধি সেটা আমি বলছি, সেটা হচ্ছে কি, মহিলাদের যখন কোনো রোগ হয় সেটা অনেকটা দেরিতে তারা হাসপাতালে আসেন। সেটা একটা সামাজিক পরিকাঠামোতে। প্রথম দিকে মহিলাদের যে ক্যান্সার নিয়ে আমি কথাবার্তা শুধু মহিলাদের সঙ্গেই বলতাম। পরবর্তীকালে আমি আমার ধারণাটা বদলে নিয়েছি, কারণ আমি দেখলাম যে সে বললে মহিলারা এগিয়ে আসতে পারছেন না। কারণ যিনি মহিলা উনি কিন্তু কারুর মা, উনি আবার কারুর বোন, উনি কারুর স্ত্রী, আবার উনি যদি দেখি উনি সমাজে অন্য একজন সক্রিয় লোক, সক্রিয় কর্মী। তো সেইভাবে যদি আমরা মহিলাদের কথাগুলো তুলে ধরতে চাই, তাহলে কিন্তু সম্পূর্ণ সমাজের সামনেই কথাগুলো তুলতে হবে। বিশেষত আমরা দেখি যে মহিলারা অনেক সময় যেরকম জরায়ুর মুখের ক্যান্সারে আক্রান্ত হন, তখন তাদেরকে অ্যাবান্ডন করা হয়, তাদেরকে বাতিল করা হয়, এবং হয়তো দেখা যায় যে দ্বিতীয় বিবাহের দিকে অগ্রসর হন। যখন ব্রেস্ট ক্যান্সার হয়, যদি ব্রেস্ট কেটে বাদ দেওয়া হয়, মহিলাকে বলা হয় অযোগ্য, সরিয়ে দেওয়া হয়। তো সেই জন্য আমি এরকম এখানে আগরতলা শহরেও আমাদের অনেক ভদ্রমহিলারা আছেন, ব্রেস্ট ক্যান্সারের পরেও ওরা কাজ করে যাচ্ছেন, এবং অন্যান্য রোগের পরেও, দীর্ঘমেয়াদী রোগের পরেও কাজ করে যাচ্ছেন। সেই জন্য আমি পজিটিভ বার্তার মাধ্যমে এই পজিটিভ বার্তাই দিতে চাইব যে রোগ হচ্ছে শরীরের, কিন্তু রোগ যদি আমাদের সমাজের মনকে যদি আক্রান্ত করে, তাহলে কিন্তু সে সত্যিকারের দুরারোগ্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অতএব আজকে আমি এই পজিটিভ বার্তা দেব যে আমাদের শারীরিক যে সুস্থতা, দেহ যদি মন্দির হয়, মন তাতে বিগ্রহ, যদি আমরা এইভাবেও দেখি, তো মন্দিরের যেরকম গুরুত্ব রয়েছে, মনেরও গুরুত্ব রয়েছে, বিগ্রহেরও গুরুত্ব রয়েছে। তা আমি বলবো যে আমরা সুস্থ সমাজ, সুস্থ মন এবং সচেতন সমাজ আমরা কামনা করব, এবং এইটাই হচ্ছে আজকে আমার মনে হয় আলোচনার মাধ্যমে এই কথাটাও আমরা উঠাতে পারি যে সুস্থ শরীর মানে সুস্থ সমাজ। তো আমি আমার আলোচনা দীর্ঘমেয়াদী করছি না, আমি আপনাদেরকে জানাচ্ছি ক্যান্সার বা এই ধরনের অনেক রোগ রয়েছে যেগুলোর সম্পূর্ণ নিরাময় সম্ভব, কিন্তু অনেক ক্ষেত্রে রোগের অনেক দেরিতে আসছেন। আপনারা আমাদের অসংখ্য স্বাস্থ্যকর্মী রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে আপনারা জেনে নেবেন, এবং আমি চাইব পিরিয়ডিক্যালি সময় সময় আপনারা নিজেদের যে শারীরিক অবস্থা, সেগুলোর রোগ আছে কি নাই সেগুলো যাচাই করবেন, এবং সেগুলো দেবার জন্য স্বাস্থ্যকর্মীরা আমরা নিরলসভাবে আপনাদের জন্য অপেক্ষা করছি যে কোনো সময়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে। সত্যিই তো, শরীর না থাকলে, সুস্থ না থাকলে, সুস্থ চেতনা না থাকলে সমাজ গড়বে কারা? তো মা অসুস্থ, সন্তান যদি তার খেয়াল না রাখে, বাড়িতে বৌদি অসুস্থ বা বয়স্ক জনেরা অসুস্থ, কে খেয়াল রাখবে? খেয়াল তাদেরই রাখতে হবে যারা তাদের থেকে ছোট বা বড় যেই হোক, সুস্থ যারা রয়েছেন, সুস্বাস্থ্যের অধিকারী যারা, সুমনের অধিকারীও তাদের হতে হবে। এবং সেইভাবেই মনে হয় আমরা আমাদের সমাজটাকে যদি নির্ণয় করি, কাউকে বাদ দিয়ে না, যেখানে অর্ধেক আকাশ পুরুষ, অর্ধেক আকাশ মহিলাদের, সেখানে সকলের দাবি, সকলের চেতনা এক সারিবদ্ধ যদি আমরা না করতে পারি, তাহলে কারো উপকার হবে, কারো অপকার হবে। তা আমরা তো সামগ্রিকভাবে চাইছি একটি সুস্থ উন্নত সমাজ। সেখানে তার নির্ণয় একজন সঙ্গীত শিল্পী হিসেবে উনি কীভাবে ভাবছেন, যদিও উনি অন্য পেশায় অন্যভাবে রয়েছেন, কিন্তু আমি সঙ্গীতের জগৎ থেকে ওনার আলোকপাতটা চাইছি। পুষ্পিতা চক্রবর্তী ম্যাডামকে আমি বলবো এই ব্যাপারে একটু ওনার ধারণা বা অভিমত তুলে ধরার জন্য। আচ্ছা, তো শুরুতেই পজিটিভ বার্তা যারা পুরো পরিবারকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একটা ভীষণ সুন্দর একটা টপিকস নিয়েছেন। আসলে আমরা ভাবতেই পারি না যে এই ধরনের কোনো টপিক্সের উপরে আলোচনা করা যায়। আর আমার সঙ্গে রয়েছেন আমাদের ভীষণ প্রিয় মানুষ ছিলেন ফরমার জাস্টিস অরিন্দম লোধ স্যার,
আর রয়েছেন প্রখ্যাত ডাক্তারবাবু আমাদের অরূপ রায় বর্মন। যাই হোক, আমার খুব ভালো লাগছে যে ওনাদের সঙ্গে বসতে পেরেছি আজ। আসলে বলতে গেলেই তো অনেক কথাই বলতে হয়, যে আমাদের জাস্টিস সাহেব যে কথাটা বলছিলেন যে এখন অলিতে গলিতে যে নেশা, সেটা সত্যিই আমাদেরকে একটা ভীষণ চিন্তায় ফেলে দিচ্ছে, যে এই যে যুব সমাজ কিভাবে নেশার দিকে ছুটে যাচ্ছে, কিভাবে ঝুঁকে গেল, সেটা কিন্তু আমরা কখনো টের পাইনি। কিন্তু সেটার ফল যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা মানে এটা চিন্তাই করতে পারি না। আর এমন অবস্থা যে এখন মোবাইল, আমি বলবো যে মোবাইল কিন্তু আমাদের অনেক ভালো কাজও করে, ভালো কাজ করে, কিন্তু আমি সেটা ঠিক করব যে কোনটা আমি নেব কি কোনটা নেব না। কিন্তু এখনকার যারা ছেলে মেয়েরা রয়েছে, আমরা মনে আছে আমাদের ছোটোবেলায় আমাদের বাড়িতে যখন কেউ আসতো, আমরা অমনি ছুটে গিয়ে প্রণাম করতাম, একটা কথা অন্তত বলতাম, যে মানে আরও মনে মনে খুশি হয়ে যেতাম, বলতাম যে কতদিন থাকবে, আর এলেই জিজ্ঞেস করতাম আচ্ছা কবে যাবে, মানে এত খুশিতে জিজ্ঞেস করতাম যে পিসি মাসি ওরা আসতো। আর এখনকার ছেলে মেয়েরা এমন হয়েছে যে কেউ এলো, ও কোনো ব্যাপার না, মোবাইল দেখছে তো দেখছে, একটু মাথা তুলে যদি বলে একটু কথা বলো, তাহলে কথা বললো, বাস আবার মোবাইল, আচ্ছা গেল সেটা। তারপরে এখন শিক্ষক মশাই, মানে যারা আমাদের টিচার্সরা ছিলেন, ওনাদেরকে দেখলে আমরা এখনও ছুটে যাই প্রণাম করার জন্য। কিন্তু এখনকার ছেলে মেয়েরা, মানে ওরা যে আছে তা না, কিন্তু ওরা সেই অনুভূতিটাই হারিয়ে ফেলেছে। এই যে ছুটে গিয়ে প্রণাম করা, বা প্রণাম করতে গেলে অনেক কষ্ট করেছে, হাঁটুর কাছে জাস্ট একটু টাচ করলাম কি না করলাম, মানে অনেক পরিবর্তন হয়ে গেছে। আর কিছুক্ষণ আগে বোধহয় ডাক্তারবাবুই বলছিলেন যে যদি কোনো ভুল কেউ করে, পাড়ার লোকরা অন্তত দায়িত্ব নিয়ে যেন ও একটুখানি কিছু বলে যে মানে এটা ভুল হয়েছে। কিন্তু এখনকার যা সমাজ, আমার মনে হয় যে কাউকে যদি একটু শাসন করা যায়, সেই কিন্তু, এমনকি পাড়ার লোক তো দূরে থাক, কোনো আমাদের ফ্যামিলির কোনো গার্ডিয়ান যদি ছেলে মেয়ে ছাড়া অন্য কাউকে একটুখানি বলে যে যে এইটা বোধহয় তোমার ঠিক হয়নি, তাহলে কিন্তু অমনি রিঅ্যাক্ট করে, হয় বাচ্চারা করে অথবা তার গার্ডিয়ানরা করে। মানে ওই জিনিসটাকেই ধরতে হবে, যা এই তো হচ্ছে পজিটিভ বার্তা। পজিটিভ বার্তা আসলে মানুষকে, যে কোনো নেগেটিভ ভাইব্রেশন একটা মানুষকে অনেকটা পিছিয়ে দেয়। যে কোনো একটা ঘটনা ঘটুক, সেটা যে পজিটিভ দিকটা আছে সেটা যদি আমরা ধরে নিই, তাহলে আমরা যতটা সহজে হেঁটে যেতে পারবো। সব কিছুর নেগেটিভ ভাইব্রেশন মানুষকে অনেকটা পিছিয়ে দেয়। এবং যেহেতু আমি আদালত চত্বরে কাজ করেছি অনেক দিন, তো সেই অভিজ্ঞতা থেকে বলি যে আমরা দেখি একটা ফ্যামিলি কোর্ট ছিল, সেই ফ্যামিলি কোর্ট থেকে এখন দুটো ফ্যামিলি কোর্ট হলো। তারপরেও কিন্তু আদালতে মানে এই যে ম্যাট্রিমোনিয়াল যে স্যুটগুলো আছে, সেগুলোর কিন্তু কোনো কমই নেই, এগুলো শুধু বেড়েই চলেছে। শুধু অসহিষ্ণুতা, তারপর আমি বলবো যে এই যে অত্যাচার বলুন, সব কিছুর পরেও কিন্তু একটা কথা থাকে। এখন অন্যরা হয়তো যারা শুনছেন, আমাদের দর্শক বন্ধুরা, আপনারা বলতে পারেন যে তাহলে কি আইন থাকতেও কি অত্যাচার সহ্য করবে? আমি সে কথা বলছি না, কিন্তু আমি শুধু সেটুকুই বলছি যে যে কোনো ঘটনার একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। কিন্তু আমরা কি করি, একটা ঘটনা হওয়া মাত্র কে কার ঘরে ভালো আছে যখন, সেই খবরটা কিন্তু আমরা একটু কমিয়ে নিই। কিন্তু যার ঘরে কোনো একটা ঝামেলা হলো, তারপরে কিন্তু আপনারা দেখবেন সব মানে এই আর কি করে হলো, কেন হলো, এটা থেকে আরও এই করা যেত সেই করা যেত, মানে নেগেটিভ যে একটা বার্তা সবার মাঝখানে ছড়িয়ে দেওয়া, এগুলো থেকে আমার মনে হয় বিরত থাকাটা, সবাইকে একটা ভালো চিন্তা করা যে আসলে এই ঘটনাটা এমনি হয়েছে, এটা হয়েছে তো হয়েছে, আচ্ছা ঠিক আছে, এটাকে অ্যাভয়েড করে বাকি যেটা ভালো হয় সেভাবে আমরা নয় প্রসিড করি। তো পজিটিভ বার্তা সেই কথাই বলতে চাইছে যে যে কোনো একটা পজিটিভ ভাইব্রেশন মানুষকে ভালো রাখতে পারে। আর যেমন অলোকদা দেখবেন আজকাল ফেসবুক যে ভালো জিনিসগুলো করে, সেগুলো কিন্তু সত্যি নিত্য আমাদেরকে ইন্সপায়ার করে। আমরা কিন্তু আগেই দেখেছি কুকুর, যে মানে রাস্তায় যে পথ কুকুরগুলো আছে, অনেককেই দেখেছি ঢিল মারতে, অনেককেই দেখেছি লাঠি ছুরি মারতে, আমরা দেখতাম কিন্তু ছোটোবেলায়। কিন্তু এখন দেখবেন যে
হ্যাঁ, চিকিৎসা করে নেওয়া। কোনো কুকুর যদি শীতের মধ্যে রাস্তায় ঘুমিয়ে থাকে, তাকে কি করে তুলে নিয়ে তার ভালো দেওয়া, আশ্রয় দেওয়া। তারপরে কেউ যদি কুকুরকে মেরে থাকে সেটার জন্য আমার ভীষণ ভালো লাগে, এবং সেগুলি থেকে আমি মানে প্রতিদিন একটা করে জিনিস শিখতে পারি, যে সত্যি এই যে সহমর্মিতা, পশু বলুন মানুষ বলুন, সেগুলি কিন্তু আমাদের অনেক শেখায় ফেসবুক। শুধু তাই না, অনেক পজিটিভ দিক আছে ফেসবুকের, যে ধরুন মানুষের পাশে মানুষকে দাঁড়ানো, মানুষের দাঁড়ানো, এই জিনিসটা কিন্তু ফেসবুক হওয়ার পরে আমরা আরও অনেক বেশি শিখেছি। আমরা অনেক বেশি নিজেকে মানে এর সঙ্গে মানিয়ে নিয়েছি শুধু পজিটিভ দিকগুলো দেখে। কিন্তু এখন যারা শুধু মনে করে যে আমার নেগেটিভ দিকগুলো কী আছে খুঁজে খুঁজে বার করে, তাদের জন্যই এই অনুষ্ঠান। তাদেরকেই বলা যে আসলে এই সমাজ আমার আপনার সবাই, যে স্যার যেটা বলছিলেন যে গাড়ি রাস্তার মাঝখানে থামিয়ে রাখা, সেরকম অনেক কিছু আছে। পাশের বাড়িতে হল্লা করে একটা অনুষ্ঠান করা, তারপরে সেটা চিন্তা করতে হয় যে আমার পাশের আমার আনন্দ যেন আমার পাশের ঘরকে ডিস্টার্ব না করে। তো এইভাবে ছোট ছোট অনেক জিনিস আছে। তো আপনারা দর্শক বন্ধুরা, আপনাদেরও অনেক প্রশ্ন থাকতে পারে, আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন, আমরা মানে উত্তর দেওয়ার জন্য বসে আছি, তাই না? বলুন এবারে। অসংখ্য ধন্যবাদ। উনি যেভাবে কথাগুলি বললেন, আমি এর কোনো সীমা হয় না, কোনটা করব কোনটা করব না। এই নেতিবাচক আর ইতিবাচকের যে ফারাক, এই ইতিবাচক করতে গেলে আমাদের যেইগুলি প্রয়োজন, আমাদের শাস্ত্র মতে, আমাদের শিক্ষা মতে, পুরনো স্যার একটা কথা বলছিলেন, স্বাধীনতার পর থেকে অনেক কিছু দেওয়া রয়েছে, আমরা মানি না, করি না, পালন করি না। একটা হয়েছে সিস্টেম, দেখা গেছে কিছুদিন আগ পর্যন্ত পেয়েছি আমি, ইদানিংকালে দেখছি না, ভালো লাগছে। সেটা হচ্ছে মানে আইন ভাঙাটা, এটা বাহাদুরিতে কেউ কেউ পর্যবসিত করার চেষ্টা করছে। এই যে ট্রাফিকের ব্যাপারে বললেন, এটা করেছে, হেলমেট না পরে অমুকটা করে, দেখ আমাকে কিছু বলবে না, এটা বাহাদুরি, কৃতিত্ব। কিন্তু অ্যাকচুয়ালি কেন হেলমেট পরতে বলছে? তার মস্তিষ্ক বাঁচানোর জন্য। কারণ ওটা যদি চলে যায়, শরীরে অন্য অঙ্গ হয়তো প্ল্যান্টেশন করান যাবে, কিন্তু ওটা চলে গেলে তো একদম ড্যামেজ হয়ে গেল, শেষ হয়ে গেল। তো যাই হোক, আমরা আলোচনা মোটামুটি অনেকটা দূর পর্যন্ত যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, দর্শক বন্ধু, আপনাদের যেটা জানবার জন্য এই আলোচনা, এটা ধারাবাহিকভাবে চলবে, সপ্তাহে সপ্তাহে চলবে। কারণ হচ্ছে আজকে এই গুণী ব্যক্তিত্বদের নিয়ে, দিকপালদের নিয়ে প্রথম এপিসোড আমরা শুরু করেছি, যেখানে মানে আমাদের সংস্কৃতির চূড়ান্ত ভাবধারায় এবং এই সমাজের একদম উন্নত শৃঙ্গে যারা রয়েছেন তাদের আলোচনা যেমন শুনছি, একদম ঠিক আপনাদের পাশের বাড়ির লোকেরও আলোচনাকে আমরা টেনে আনতে চাই এই স্টুডিওতে। কারণ হচ্ছে সকলের মধ্যেই কিছু না কিছু আছে। আমরা বলি যে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাভ সাম ইন্ডিভিজুয়ালিটি, অবশ্যই আছে। আর আজকে একটু জানিয়ে রাখি, মহারাজ অমৃতানন্দ মহারাজজির সঙ্গে আমার কথা হয়েছে। উনি বলছিলেন, অলোক তুমি করতে যাচ্ছ ভালো কাজ, তুমি তো বহু বছর ধরে এগুলি করো, এটা আমার জন্য বলছি না, এটা খুব সুন্দর একটা করেছে। তুমি কি তোমাকে প্রশ্ন করেছো আমি কে? তুমি কি সত্যিই সব ভালো কাজ করছো? এই প্রশ্নটা আমাকে আজকে মহারাজ করেছেন। এর থেকে আমার মানে ওনাকে নমস্কার তো করেছি, সঙ্গে বলেছি যে এই ভাবনাটা যে আপনি আমায় দিলেন, আজকের থেকে আমি এই ভাবনাটাতেও উদ্বুদ্ধ থাকবো যে আসলে আমার দ্বারা কোনো ভুল হচ্ছে কিনা এই জায়গাটাকে। তাই নাগরিক সমাজকে জেগে উঠতে হবে, জেগে ওঠা নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, আর ওই সমাজলব্ধ জীব যারা রয়েছেন সকলকে নিয়েই আমাদের বাঁচতে হবে। আমি পুনরায় স্যারের কাছে যেতে চাই। অরিন্দম স্যার অত্যন্ত সুন্দরভাবে আমাদের মানে শিক্ষা দিতে পারেন এমন বেশ কিছু কথা, যেই কথাগুলি ওনার থেকে আবার শুনে নিতে চাইছি কিছু। দেখুন, কতগুলো খুব ছোট ছোট জিনিস, কিন্তু এর থেকে আমরা বুঝতে পারি যে আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের মানসিকতা কি। আমি আগেও বলেছি, আমাদের মানসিকতার আমূল পরিবর্তন করতে হবে, না হলে এই সমাজকে একটা সুস্থ সমাজ দেওয়া যাবে না, একটা ডেভেলপড সোসাইটি করা যাবে না, একটা উন্নত সমাজ আমরা গড়ে তুলতে পারবো না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি মাঝে মাঝে ডিমসাগর লেকের কাছে আমি হাঁটি। তো একদিন এমন হাঁটছিলাম,
একজন ভদ্রলোক, বেশ এডুকেটেড মনে হয়, খুব দামি ট্র্যাকস্যুট করে পরে উনি হাঁটছিলেন। হঠাৎ করে উনি বসে একটু এক কাপ চা খেয়েছেন একটা পাশের স্টল থেকে। তারপরে একটু এগিয়ে এগিয়ে এটা উনি সেই আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটি, যে প্যাসেজটা আছে, ওইখানে উনি চার ওই পাত্রটা ফেলে দিলেন। তো আমি বললাম, আরে মশাই, এটা আপনি কি করলেন? আমরা তো হাঁটছি, আপনি এখানে ফেললেন কেন? ওইখানে তো ডাস্টবিন আছে। তো উনি আমাকে বলছে যে আপনি কে বলার? তো আমি বললাম, আমি তো কেউ না, একজন সাধারণ মানুষ আপনার মতো, কিন্তু আমি হলে তো এখানে ফেলতাম না, আমি হলে তো ওই ডাস্টবিনে ফেলতাম। তো তারপর আমাকে বলছে যে আপনি আপনার কাজ করুন, আপনি হাঁটছেন, হাঁটুন। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, এই ভালো কাজ, এটা বুঝি আপনার শিক্ষা না? তো আপনি এখন এটাকে তুলুন। হ্যাঁ, আপনি বললেই কি আমি তুলব? তখন আমি আমার টোনটাকে একটু চেঞ্জ করলাম, বললাম আপনি তুলবেন কিনা বলুন, না হলে এটারও উপায় আছে কিভাবে তোলাতে হয়। তো দেখুন, একজন ভদ্রলোক, ওনার সাথে আমার কি বললাম, উনি কীভাবে আমাকে উত্তর দিয়েছেন, তারপরে এটা। তো এই থেকে আজকে আমাদের মতো লোক যদি এরকম করে, একটা বয়স্ক লোক, তাহলে ছোট বাচ্চা ছেলেমেয়েরা কি শিখবে? আমরা যদি ঠিকভাবে না চলতে পারি, শিখতে পারি না, বলতে পারি না, আমাদের যদি দৈনন্দিন জীবনযাপন ঠিক না থাকে, বা আমাদের রাস্তাঘাটে যদি আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে আমরা যদি না চলতে পারি, তাহলে আমরা কি দেব আমাদের যুব সম্প্রদায়কে, যারা আমাদের দেশকে নিয়ে যাচ্ছে, যারা আমাদের দেশকে, রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে, তারা কি শিখবে? যার জন্য আমাদের এই অবস্থা। আর পুষ্পিতা একটা কথা বলেছে যে ফ্যামিলি কোর্ট, আমাদের যে ফ্যামিলি কোর্ট আছে, সেটাতে দিন দিন, আমি যখন হাইকোর্ট জাজ ছিলাম, শুধু এখানে নয়, অনেক জায়গায় দিন দিন কেসের সংখ্যা বেড়েই যাচ্ছে। আমরা সব কেসের সংখ্যা, নাম্বার অফ কেসেস কমিয়ে আনছি, কিন্তু দেখা যাচ্ছে ফ্যামিলি কোর্টের কেস ডিসপিউটস একদম বেড়েই যাচ্ছে। আমরা একটা থেকে দুটো থেকে তিনটা কোর্ট করেছি, তাও ওই এক ওয়েস্ট ত্রিপুরাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ফ্যামিলি জাজ আছে এবং ফ্যামিলি কোর্ট আছে। তারপরেও আমরা 100টা কেস শেষ হলে আরও 400টা কেস যোগ হয়ে যাচ্ছে, এডিশন হয়ে যাচ্ছে। কেন এটা হচ্ছে? পুষ্পিতা কিছু বলেছে, আমি আরেকটু বলবো যে আজকে আমরা কি দেখতে পাই যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা 18-19 বছর বা 16-17 বছরে বিয়ে করে ফেলছে। বিয়ে করার পরে 1-1.5 বছর বা 2 বছর পরে একটা বাচ্চা হয়ে যাচ্ছে, তারপরেই ঝামেলা লেগে যাচ্ছে সংসারে। ইনকাম নেই, এই নেই, সেই নেই, বাবা মা থেকে টাকা, এটা নিয়ে ঝামেলা, তারপরে সেই কোর্টে দৌড়াদৌড়ি, কোর্টে চলছে। মেয়েরা মেনটেনেন্সের জন্য কেস করছে, মেয়েরা ডাইভোর্স স্যুট করছে, বা ছেলেরা মেয়ের বিরুদ্ধে ডাইভোর্স স্যুট করছে। তখন মেয়েরা মেনটেনেন্স চাইছে, ভরণ পোষণ চাইছে নিজের জন্য। এবং তো কেন আমরা এই যে বাচ্চা ছেলে মেয়েরা কেন বিয়ে করছে, কেন এরা নিজে স্বাবলম্বী না হয়ে কেন বিয়ে করছে, এই দিকটাও ভাবতে হবে। চাইল্ড ম্যারেজ অ্যাক্ট আছে, আমাদের বিভিন্ন সিস্টেম আছে যে এইসব চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, শিশু বিবাহ যাতে আটকানো যায়। বিভিন্ন আমাদের আশা কর্মীরা আছেন, আমাদের নিজস্ব লিগ্যাল সার্ভিস অথরিটি আছে, আমাদের কোর্টের, ওনারাও পিএলভি আছে। তো এই ভলান্টিয়ার্সগুলো নিয়মিত যোগাযোগ রাখছে বা অ্যাওয়ারনেস করার জন্য ভীষণভাবে খেটে যাচ্ছে। গভর্নমেন্ট, আমাদের যে সরকার আছেন, একদম বদ্ধপরিকর এইগুলো প্রহিবিশন চাইল্ড ম্যারেজ অ্যাক্ট যে আছে, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, এগুলোকে যথাযথভাবে এনফোর্স করার জন্য বিভিন্ন এজেন্সি নিয়োগ করা আছে। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে কিছুতেই 18 বছরের বা নিচে ছেলে মেয়েদের বিয়ে আটকানো খুবই, এর জন্য বাবা মাও দায়ী। একটা কমিউনিটি আমি দেখা যাচ্ছে যে
মুসলিম কমিউনিটি, মোহামেডান কমিউনিটির মধ্যে এই প্রবণতা ভীষণভাবে বেড়ে গেছে। এরা 14-15 বছর মেয়েদেরই বিয়ে দিয়ে দিচ্ছে এবং তারপরেই ঝামেলা শুরু হচ্ছে। এই মেয়ের এই যে একটা 14-15 বছর 16 বছরে তারপরে বাচ্চা হয়ে যাচ্ছে, তার শরীর, ডাক্তারবাবু এখানে আছেন, ওর যে রাইট টু হেলথ, আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, তার স্বাস্থ্যের প্রতি তার কোনো আমি কি করলাম, তার ফান্ডামেন্টাল রাইটকে আমি এইভাবে আমি কাটেল করে দিলাম যে সে একটা সুস্থ একটা মেয়ে হবে, সে একটা বড় হবে, তার মানসিক শারীরিক গঠন সব ভালো হবে, তারপরে বিয়ে থা করবে, পড়াশোনা করবে। কি তাহলে আমরা সমাজকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি? কাজেই এগুলোর দিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে, বিশেষভাবে কাজ করতে হবে। তাহলে আমরা একটা সুস্থ সামাজিক, একটা ভালো, একটা উন্নত সমাজ আমরা দেখতে পারব। গভর্নমেন্ট অনেক নিয়মকানুন, আইন কানুন করছে, অনেকগুলো স্কিম চালু করেছে, কিন্তু এগুলোর ইমপ্লিমেন্টিং অথরিটি আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। কিন্তু আমরা কি পারছি যে এইগুলো আইনগুলোকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে? কার জন্য পারছি না? কিছু আমি আগেও বলেছি, যে আমাদের নৈতিক চরিত্র, নৈতিকতার অবক্ষয় আমরা পদে পদে, আমরা প্রতিটা স্টেপে আমরা লক্ষ্য করে থাকি, অফিসে, কাচারিতে, সব জায়গায়। কাজেই এই আমাদের মরালিটিটা অনেক নেমে গেছে। আমাদের এটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের মরালি স্ট্রং হতে হবে, তাহলে আমরা একটা সুস্থ সমাজ গড়তে পারবো। কিছুদিন সময় এই তো দেখছিলাম নিউজ পেপারে, কোথায় কাজ করতে পারছে না, কেন কন্ট্রাক্টররা কাজ করতে পারছে না, জন্য কিছু ছেলে পেলে এসে করছে, বাধা দিচ্ছে, টাকা দাও। তো টাকা দাও, কেন টাকা দেবে? তাহলে টাকা যদি দেয়, কন্ট্রাক্টর কীভাবে কাজ করবে? তো এই যে যুব সম্প্রদায় আসছে, এইভাবে কিছু কাজ করবে না, লুটপাট করবে, তাহলে কি আমরা একটা সুস্থ এবং সুস্থ সমাজ দিতে পারবো? একটা উন্নত সমাজ দিতে পারবো না। কাজেই এগুলো দেখার দায়িত্ব আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, যারা সর্বক্ষণ মাটির সাথে কাজ করে যাচ্ছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে, ওনাদেরকে সক্রিয়ভাবে এবং একটু কড়াভাবে, যে এসব করলে আমরা কিভাবে উন্নতি হবে। রাস্তা করা মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, রাস্তা করা মানে ওই যে অঞ্চলের সমস্ত তাদের যে গ্রামগুলো আছে, গ্রামগুলো উন্নতি হবে, মানুষের ইকোনমিক সিনারিও, অর্থনৈতিক অবস্থাও ভালোর দিকে যাবে। তো এইগুলো করা, এই উন্নতিগুলো করা, আর এই যে কিছু সংখ্যক ছেলেদের বা মেয়েদের এইসব ডিমান্ড, ইলিগেল ডিমান্ড, এক্সটোরশন, ইটস এ কাইন্ড অফ এক্সটোরশন। সুতরাং এগুলো তো করলে কিভাবে হবে? কিভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হলে কিভাবে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে? তো এই জিনিসগুলোর দিকে আমাদের যথাযথ খেয়াল রাখতে হবে, তাহলেই আমরা একটা সুস্থ সমাজ, একটা উন্নত সমাজ, যেটা আজকের টপিক, আমরা অনেকটাই দিতে পারবো এবং সেই দিকে আমরা এগিয়ে যেতে পারবো। তো আমি এখানেই বলতে চাই, কাজেই আমাদের মেইন হচ্ছে যে আমাদের যে সংবিধানের কিছু মরালিটি আছে, আমরা বলি এটাকে কনস্টিটিউশনাল মরালিটি। সুতরাং এই মরালিটি, কনস্টিটিউশনটা আমাদের এরকম হয়েছে যে ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন যে যখনই কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটস হয়, তখন ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন, অনেকে যেমন স্যার আইভরি জেনিংস, উনি ব্রিটিশ সংবিধানের প্রণেতা এবং উনি শ্রীলঙ্কারও কনস্টিটিউশনের, তখন সিলন বলতো, উনি কনস্টিটিউশন ড্রাফট করেছিলেন। তো স্যার আইভরি জেনিংস বলেছেন যে ভারতবর্ষের কনস্টিটিউশনটা, সংবিধানটা যে করেছে, সেটা অনেক জটিল, সেটা ভেরি রিজিড, অ্যান্ড ইটস এ কনস্টিটিউশন অফ লয়ার্স। তো তখন ডক্টর বি.আর. আম্বেদকর
বলেছেন হ্যাঁ আমাদের কনস্টিটিউশন এমন একটা কনস্টিটিউশন, এটা খারাপ আমরা বলবো যদি এটা অযোগ্য লোক দিয়ে, আমাদের অযোগ্য লোক দিয়ে যদি এটা আমাদের দেশ পরিচালিত হয়, তাহলে এই সংবিধান আমরা খারাপ বলতে পারবো। যদি এটা ভালো লোক দ্বারা পরিচালিত হয়, তাহলে এই সংবিধান আমাদের ভালো। সুতরাং এই কথা দিয়ে সেই তখন ডক্টর বি আর আম্বেদকর 1949-এ বলেছিলেন এই কথাটা। তো আর যিনি স্যার আইভরি জেনিংস যিনি ক্রিটিসাইজ করেছিলেন, উনি সংবিধান সিলনের সংবিধান, এখন যেটা শ্রীলঙ্কা, এই সংবিধান দেখা গেছে কয়েক বছর পরেই এটা অকেজো হয়ে গেছে, এটা অচল হয়ে গেছে, এটা আর চলছে না এই সংবিধান, আবার নতুন করে সংবিধান করতে হয়েছে। সুতরাং আর আমাদের কনস্টিটিউশন চলছে, এখনও চলছে, যেমন আমেরিকার কনস্টিটিউশন 200 বছর উপর চলছে, আমাদের কনস্টিটিউশন এখনও চলছে। এবং আমরা জুডিশিয়ারি যা একটা সেপারেট অর্গান, জুডিশিয়ারি বারবারই সংবিধানকে কিভাবে রক্ষা করা যায় এবং সংবিধানের যে বেসিক স্ট্রাকচার তাকে কোনোভাবেই টাচ করা যাবে না, তাকে কোনোভাবেই এফেক্ট করা যাবে না, ড্যামেজ করা যাবে না, অল্টার করা যাবে না। এটা আমাদের যে সাংবিধানিক কোর্টগুলো, হাইকোর্ট এবং কনস্টিটিউশনাল কোর্টস, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারবারই বলছে যে বেসিক স্ট্রাকচার সংবিধানের কখনো টাচ করা যাবে না, এগুলোকে ধ্বংস করা যাবে না। সুতরাং আমাদের মূল, আমি প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বলে থাকি যে আমাদের সংবিধানকে ছোটোবেলা থেকেই একটু 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 করে আমাদের বাচ্চাদের মধ্যে, আমাদের শিশুদের মধ্যে একটু একটু সরল ভাষায়, সরলভাবে একটু একটু করে বোঝাতে হবে এই আমার কর্তব্য, এই আমার অধিকার। অধিকারটা যদি যেমন আমরা বোঝাই বা আমরা বুঝি, এরকম আমাদের কর্তব্য বা দায়িত্ব দেশের প্রতি, রাজ্যের প্রতি, মানুষের প্রতি, সমাজের প্রতি আমাদের এটা শেখাতে হবে। তাহলেই আমরা আগামী দিনে একটা সুস্থ, একটা উন্নত সমাজ আমরা দিতে পারব। স্যারের যে আলোচনা একদম নির্যাস নিয়ে এসেছি আমরা শেষ পর্যায়ে। দর্শক বন্ধু, আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে এই যে আজকের আলোচনা হলো এমন একজন ব্যক্তিত্বের মাধ্যমে, যেখানে সংবিধান রচনার থেকে শুরু করে অনেক আলোচনায় আমরা এসেছি। আমার কিছু কিছু জায়গায়, বিশেষ করে সমাজকর্মী হিসেবে রাজ্য স্তরে বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে বহু বছর ধরে কতগুলি জিনিস মনে পড়ছে, পুরনো দিন কথা বলতে বলতে মনে আসছে। সেটা হচ্ছে যে আমরা যদি নিজেরা নিজেদেরকে, ওই যেটা বললেন একজন বয়স্ক লোক চায়ের কাপটা চা খেয়ে ফেলে দিয়েছেন স্যার, যেটা বললেন, পরে যখন ওনাকে বোঝানো হয়েছে যে উনি কি করেছেন আর তার জন্য ওনার কি হতে পারে, তখন হয়তো উনি সমঝেছেন। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হয় যে এরকম ধরনেরও যুক্তিকতা রাখা উচিত। আর সবচেয়ে বড় জিনিস যেটা নাকি আমার বলার ব্যাপার, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেটা সবাই, আপনারাও নিশ্চয়ই আলোচনা শুনছেন, আপনারা জানাবেন কীরকম লাগলেও, কাদের সঙ্গে আরও কথা বলবো, নির্ণয় নেবো, দেরি করে নেবো কিন্তু সঠিক নেবো। আমার মনে হয় আমরা নিজে আচারিয়া ধর্ম অন্যরে শিক্ষা দাও, এই পদ্ধতিতে যদি আমরা হাঁটি, আমরা যদি নিজেদেরকে নিজেদের দায়িত্ববান বলে যদি জায়গাটা তৈরি করতে পারি, তাহলে নিজের পরিবারের যারা পরিবারের লোকজন রয়েছে তাদেরকেও আমরা দায়িত্বশীল ভূমিকায় নিয়ে আসতে পারবো। এই ছোট্ট স্তরে, যেটাকে মাইক্রনিক স্তর বলা হয়, সেইভাবেও যদি আমরা শুরু করি, আমরা কিন্তু আমাদের যে মূল যে পয়েন্ট, পজিটিভ জায়গায় যাওয়া, আবার ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ছোট ছোট ভাবে আমরা কিন্তু নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকের আলোচনা আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানাই যারা আমাদের প্যানেলে আজকে রয়েছেন, বিশেষ করে রাজ্যের অতিথিবৃন্দরা। এরকম আগামীতেও থাকবে। দর্শক বন্ধু, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ সময় আমাদের কথাবার্তা শুনছেন, কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। পাশাপাশি আপনাদের কমেন্টসের সঙ্গে একটা জিনিস আমরা চাই, আপনারা কাদের চাইছেন, কারণ সমাজের বিভিন্ন স্তরকে আমরা এই আলোচনায় তুলে ধরতে চাইছি। তাদের সকলের আলোচনাকে একটা জায়গায় মিশিয়ে আমরা চাইছি তার মিশ্রণ
যাতে নাকি প্রকৃতপক্ষে সমাজটাকে ঠিক করা যায়, তার দিকে আমরা এগোবো। আমি বলতে চাই কিছু ক্লাব আছে, কিছু সামাজিক সংস্থা আছে, আর স্যার যেটা বারবার বলেছেন আমরা উচ্চারণ করছি না, সরকার সর্বোপরি সর্বদিক দিয়ে চেষ্টা করছেন, আইন তৈরি করছেন এবং এর জন্য অর্থ বরাদ্দ করছেন। তার ব্যবহার আমাদের জন্যই করতে হবে এবং আমরা যদি সঠিক জায়গায় না থাকি, পাড়ার রাস্তাটা যদি নিজে দেখেও চুপ করে থাকি, তাহলে খারাপ হবে। কিছু কিছু জায়গায় আমার মনে হয় আমাদের মেরুদণ্ড একটু সোজা রাখা উচিত, কারণ মেরুদণ্ড একবার ব্যাকা হয়ে গেলে ডাক্তারের কাছে গিয়েও লাভ হবে না, কারণ সেটা সোজা করতে গেলে আবার কোনো না কোনো স্পেশাল পার্টস বা এক্সট্রা বডি আমাদের মধ্যে সংযোজন করতে হবে। মানসিকভাবে সুস্থ থাকুন, সকলকে নিয়ে চলার চেষ্টা করুন। আমরা সকলের পাশে আছি, যে কোনো আপদে বিপদে আমাদেরকে স্মরণ করতে পারেন। পজিটিভ বার্তা এই বার্তা দিচ্ছে স্যারের কথা, হেলথ ব্যাপারে একটা কথা, আমরা সত্যিই তো অজ্ঞ, এখনও ভারতবাসী অজ্ঞ এই কারণে আমরা বছরে একবার হেলথ চেক আপ করাই না। আমরা কি করি, যখন অসুস্থ হই, অ্যাকিউট হই, তখন যাই। মহিলারা তো আরও বেশি, কারণ তাদের মা আমাদের, পিসি আমাদের, বোন আমাদের, লজ্জা আছে, শরম আছে, অনেক কিছু অনেকটা চেপে রাখে। বাড়ির আর্থিক অবস্থা তারা নির্ণয় করেন, তারপরে বলে আমার জন্য আর করার দরকার নেই, এটা ভাবেন। কিন্তু আমাদের মনে হয় নাগরিক সমাজ যারা পারেন এফোর্ট করতে, তারা অন্তত সচেতন হয়ে যান। আপনারা কিন্তু প্রতি বছর নিজের হেলথ চেক আপের ম্যাটারটার উপরে নজর দিন। স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্য যদি সঠিক থাকে, টোটাল জিনিসটা মস্তিষ্ক থেকে পায়ের অঙ্গুলি পর্যন্ত আমরা যদি সঠিক থাকি, আমরা সঠিক দিশায় নিশ্চয়ই এগিয়ে আসব, চলবো। এই মিশনের জন্য আমরা অপেক্ষা করছি, সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়বো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমস্ত আমাদের গুণী ব্যক্তিত্বদের, যাদের আজকে আমরা পেয়েছি। আমরা আপ্লুত। ধন্যবাদ।